মসজিদুল হারামের ইমাম যিনি খুতবা আজকে দিবেন, উনি একটা ইনফরমেশন দেখ আর বিবিসি একটা ইনফরমেশন দেখ, 99% মুসলমান বিবিসিতে বিশ্বাস করবে। পসিবলি ওনার নামই জানে না 99% মুসলমান। খবরের ব্যাপারে, ইনফরমেশনের ব্যাপারে খুব সাবধান। এবং গুজব যেটাকে বলে, এখন তো পোস্ট ট্রুথ এরা বললি এখন চলতেছে পৃথিবীতে। ট্রুথ শেষ, পোস্ট ট্রুথ মানে ট্রুথের পরে, মানে সত্য, সত্য উত্তর পৃথিবী এখন, আর সত্য উত্তর যুগ চলতেছে। بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা 40 হাদিস পয়জনাস হ্যাবিটের উপরে, পয়জনাস হ্যাবিট বলতে বলছেন আপনার সোশ্যাল হ্যাবিটস, যে আচার আচরণ, অভ্যাস বা খারাপ কাজ, এই সেন্সে 40টা হাদিস। সেই বইটা ধরে পড়তেছিলাম আমরা। সেখানে একটা করে কোর হাদিস থাকে প্রত্যেক চ্যাপ্টারে, একটা করে খারাপ কাজ বা গুনাহ, এবং তার সাথে একটা করে কোর হাদিস, এবং সেটা ব্যাখ্যা করার জন্য অন্যান্য অন্যান্য হাদিস বা কোরআনের আয়াত আসে। আহ, এটা কেনিয়ান মুসলিম ইয়াহিয়া এম এ অনলিগো ওনার লেখা, কনভার্টেড মুসলিম। এবং 2013 সালের এই এই বইটা এডিশন হচ্ছে 2013 সালে। আজকে হচ্ছে 32 নম্বর চ্যাপ্টারে আছি আমরা। টোটাল 40টা চ্যাপ্টার আগে পড়ছি আপনাদের। তো এই চ্যাপ্টারটা হচ্ছে সাসপিশন অ্যান্ড স্পাইং, সন্দেহ করা। এবং স্পাইং মানে স্পাইং এর বাংলা কি হবে? গোয়েন্দাগিরি, নজরদারি, অনেক কিছু হয়, কিন্তু তারপরও এই সেন্সটা আসতেছে না। গোয়েন্দাগিরি বললে একটা কেমন ফর্মাল জিনিস হয়ে যায়। নজরদারি বললে ওয়াচ এবং স্পাইং এর ভিতর তফাৎ আছে। নজরদারি হচ্ছে ওয়াচফুল হওয়া, গুপ্তচর। হ্যাঁ, এটা হলো আপনার ইসের ভাষা কইলেন, কিন্তু এখানে যে সেন্সে স্পাইং বলতেছেন আমি এক্স্যাক্টলি এখনো পাই নাই। মানে কারো পিছে আহ গোপনে খোঁজ নেয়া। সাসপিশন তো সন্দেহ, আচ্ছা। আরেকটা হচ্ছে যে আহ, তার অজান্তে তার খোঁজ খবর নেওয়া, অথবা তার প্রাইভেট ব্যাপারে আসতেছে এখানে কথাটা। এখানে খুব ফেমাস একটা ঘটনা আছে, যেটা পরে বলবো আমরা এসে গিয়ে, সেটা বলবো। ওনাদের জন্য একটা ঘটনা আছে। তো প্রথম এটা হচ্ছে যে হাদিসটা কোর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। উনি বলেন, মুসলিমের হাদিস এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিওয়্যার অফ সাসপিশন, ফর সাসপিশন ইজ দ্য ফলসেস্ট স্পিচ। সন্দেহ করে মানুষ যেটা বলে অনেক সময়, বা বলে, আমাদের কাছে বলে বা বলে থাকে, সেটা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথাগুলোর ভিতর পড়বে সেটা। সবচেয়ে মিথ্যা কথা হয় সেগুলো। ডু নট সিক আউট অ্যানাদার্স ফল্ট, অন্যের দোষ খুঁজে বেড়ায় না। ডু নট স্পাই অন অ্যানাদার, যেটা বললাম যে গোপন তথ্য নেওয়ার চেষ্টা করো না গোপনে, অন্য 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 সম্বন্ধে। ডু নট কম্পিট উইথ ওয়ান অ্যানাদার ইন মেটেরিয়াল ওয়েলথ, ব্র্যাকেটে দিচ্ছেন যে একজন একজনের সাথে প্রতিযোগিতা করো না। অবশ্যই প্রতিযোগিতা বলতে এখানে জাগতিক জিনিসের প্রতিযোগিতা বোঝানো হচ্ছে। আহ অল্প কিছু জিনিস ছাড়া আসলে কম্পিটিশন জিনিসটা ইসলামে ই করা, ইসলাম এন্ডোর্স করে না, বা ইসলাম পারমিট করে না। ডু নট এনভি ওয়ান অ্যানাদার, একে অপরকে হিংসা করো না। ডু নট হেট ওয়ান অ্যানাদার, একে অপরকে ঘৃণা করো না। এন্ড ডু নট টার্ন অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার, এবং মুখ ঘুরায় নিও না একজন আরেকজনের কাছ থেকে। অনেক সময় দেখা যায় একটি ঘটনার পরে আহ, অনেক সময় সন্দেহের বশে, বা এই যে যেটা বলতেছে সাসপিশন স্পাইং, স্পাইং না কিন্তু সন্দেহের বশে করতে পারে। মানুষ থেকে মুখ ঘুরায় না, মানুষের সাথে কথা বলে না, বা মানুষের সাথে সম্পর্ক রাখে না। খুব কমন যেটা, ধরেন আমি বলি প্রায় উদাহরণ যে একটা লোক আপনার অনেক জুনিয়র, বা আপনার আপনার অধস্তন, সবসময় আপনাকে সালাম করে, সবসময় আপনাকে আহ সবসময় আপনাকে সম্মান করে। একদিন আপনি দেখলেন যে সে, আপনি তার সামনে দিয়ে গেলেন বা সে আপনার সামনে দিয়ে গেল, সে আপনাকে দেখাও দেখলো না। আপনার মনে হলো দেখছো বেটা কত মানে ফুটানি বাড়ছে, এরকম একটা সেন্স। আপনি অনেক বড় কিছু, ধরেন এলাকার চেয়ারম্যান, আর ওই লোকটা একটা দিন মজুর, আপনাকে সবসময় সালাম করে, সবসময় কথা বলে বা হাসি মুখে করে, ওই দিন করলো না।
তা আপনি ধরে নিলেন যে বেয়াদব হয়ে গেছে ভাই, অথচ তার একটা গুড রিজন থাকতে পারে। আমরা অনেক সময় জানি যে আমাদের যখন ফ্যামিলি ক্রাইসিস আসছে, একটা খবর আসছে যে আমাকে অ্যাক্সিডেন্ট করছে অথবা আমাকে যেটা হয়েছে, আমরা তখন অনেক সময় সামনে কি হইতেছে সেটা কিন্তু দেখি, কিন্তু আপনি তাকে সেই বেনিফিট অফ ডাউটটা দিলেন। এই এই ব্যাপারগুলো আসে, টার্ন অ্যাওয়ে বলতে বোঝাচ্ছে। কারণ আমরা কি করি যে মুখটা ঘুরে নিলাম। মসজিদে আমি বুঝি অনেক সময় এগুলো চলে, মসজিদে অনেক সময় এগুলো চলে। আমি যারা মসজিদে, আমাদের মসজিদে খেয়াল করি, প্রায় মসজিদে বোধহয় এটা, যারা গপ্প করে না তাদের কিন্তু মানুষ পছন্দ করে না। মসজিদে একটা গপ্পর আসর আছে, কিন্তু একটু আগে গেলে বা ই গেলে, সেটা পলিটিক্যাল হোক বা সেটা দেশে কি চলতেছে বা এগুলো থেকে পার্টিসিপেট না করলে আপনি কিন্তু অন্য একটা ইসে পড়লেন। আর আমাদের মতো যারা একটু অন্যভাবে নামাজ পড়ে তারা তো অন্য কারণেই আলাদা ক্যাটাগরিতে থাকে। যাই হোক, এই এই ব্যাপারটা হাদিস এখানে শেষ। বি স্লেভ, বি ব্রাদার্স, বি বি কমা ও স্লেভ অফ আল্লাহ, স্লেভস অফ আল্লাহ, আল্লাহর বান্দাগণ, ব্রাদার্স ভাই ভাইয়ের মতো থাকবা, ভাই হয়ে থাকবা, এটাই হচ্ছে হাদিস শেষ। প্রথম হাদিসটা বা এই হাদিসটা শেষ। তো এরপরে বলতেছেন যে এই যে কথাগুলো বলছেন আল্লাহ রসুল, যে কতগুলো জিনিস লিস্ট করছেন, এই হাদিসটার ভিতরে অনেক কটা জিনিস আছে। স্পাইং অন ইচ আদার, একে অপরের উপরে গোপনে গোপন তথ্য সংগ্রহ করার চেষ্টা করা গোপনে, সিকিং আউট আদার্স ফল্ট, তার দোষ ধরা বা দোষ বের করা, কম্পিটিং, প্রতিযোগিতা করা দুনিয়াবি জিনিসে অফকোর্স, আননেসেসারি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এ, হিংসা করা, ঘৃণা করা, বয়কট করা, এই প্রত্যেকটা হচ্ছে ডিস্ট্রাকটিভ এলিমেন্টস। এগুলো ধ্বংস ডেকে আনে সমাজে, সোশ্যাল ফেব্রিকে, সংসারে, দেশে, দেশেও আসে। আপনি দেখেন যে দুইজন মহিলার হিংসার আমরা তো একদম পরিষ্কার দেখলাম, মানে কি প্রবল হিংসা, হিংসা হিংসা তফাৎ আছে। মানে আসলে মানে এই কাজটার কোনো আমি আর কোনো নজির পাই না, মানে যে কাজগুলো করা হয়েছে থাকে যেভাবে যা করা হয়েছে, কিন্তু তখনই আমরা বুঝছি, কিন্তু এখন বুঝি আর কি যে মানে কত কত হিংসা, কত ঘৃণা ভরে এগুলো করা হয়েছে। তো একজন প্রেসিডেন্টের ওয়াইফ, একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ, একজন দুইবারের প্রাইম মিনিস্টার, সে ভালো মন্দ, সেই সেই ডিসকাশন আমি যাচ্ছি না, সেও আমার কাছে কোনো আইডিয়াল কিছু না। কিন্তু তাকে যেভাবে ঘর থেকে বাইর করা হয়েছে, যেভাবে অপমানিত করে, মানে এগুলো তো নজিরবিহীন কোনো ব্যাপার। এটার এটার পেছনের মেইন এটা কি, হিংসা, কিন্তু আর কিছু না। এগুলা এগুলা নজির মানে মানে এগুলো বের করা খুব মুশকিল। মানে এগুলার আর কোনো এক্সাম্পল বাইর করা খুব মুশকিল। আচ্ছা, এরপরে বলতেছেন যে দে নট অনলি এফেক্ট আওয়ার ইন্টারপার্সোনাল রিলেশনশিপস, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ শুধু নষ্ট হয় তা না, বাট অলসো থ্রেটেন দ্য ওয়েলবিং অফ আওয়ার সোসাইটি, সমাজের কথা বলতেছে। সমাজ যখন বলতেছেন, ঢাকা শহরে কিন্তু কোনো সমাজ নাই, বেসিক্যালি কোনো সমাজ নেই, আসলে নাই। কিন্তু যে সেন্সে সমাজের কথা বলতেছেন এটা কিন্তু ঢাকা শহরে নাই। আমি জানি না আপনাদের এখানে আছে কিনা, সেক্ষেত্রে বেশ, কিন্তু এখানে হয়তো কিছুটা আছে, কারণ আপনারা অনেকেই কাছাকাছি থাকেন, অনেকে নামাজে দেখা হইতেছে, মেয়েদের দেখা হইতেছে, বা বাইরে বস জানেন। কিন্তু আমি যেখানে থাকি সেখানে কোনো সমাজ নেই, গেলে কোনো সমাজ নেই। আমি একদম ভেরি অনেস্টলি আমার নেক্সট ডোর নেবারটার নাম জানি না। নতুন মানে ভাড়াটে একের পর এক গেছেন, ভাড়াটে বাসা, আমি রিল ওনার নাম জানি। সালাম আল কি আছে, সালাম আল কি আছে, লিফটে দেখা হয়, উনি নামাজে যায় সব সময়, না হইলো ধরেন প্রায় যান বলা যায়, ফজরের নামাজে দেখা হয়, কিন্তু আমি তার নাম জানি না, সত্যি জানি। এখন এটাকে সমাজ বলা যায় না, ঢাকা শহরে কোনো সমাজ নাই। কিন্তু সমাজের যেটা বলতেছেন, যেখানে গ্রামে ধরেন, আমার গ্রামের কথা বলতেছে, যখন আমার গাড়ি ছিল তখন আমি পাবলিক ট্রান্সপোর্টে যাইতাম বা সিএনজি যেতে, আগে বেবি ট্যাক্সি করতে পারি, ওটাতে যাইতাম বাড়িতে। কিন্তু সন্ধ্যার দিকে গেছি বাড়িতে, আব্বা আম্মা বাড়িতে আসে। পরদিন সকালে মানুষ দেখা করতে চলে আসছে। কিভাবে যে জানছে যে আমি বাড়ি গেছি, আমি, কেউ দেখেও নাই আমারে, জ্ঞান তো আমাকে কেউ দেখে নাই যে আমি গাড়ি থেকে নামতেছি, আমার বাড়ি গেছে তো ভিতরে গিয়ে নামি আমরা। কিন্তু ওরই ভিতর, এটি হলো সোসাইটি, ওরই ভিতর সবাই জানে যে এই বাড়ি বড় ছেলে আসছে, পরদিন দেখা করতে চলে আসছে। এইখানে একটা সমাজ আছে, সেখানে আপনি যদি একটা আহ মুখ ফিরিয়ে রাখেন কারোর থেকে, এটা কিন্তু জানতে কারো সময় লাগবে না। অমুকে অমুকের দিকে মুখ ফিরিয়ে থাকেন, বা অমুকের সাথে অমুকের কথাবার্তা নেই, বা অমুকের সঙ্গে অমুক কি হয়েছে, এই ধরনের ব্যাপারগুলো মানে দেখা হইলো কিন্তু কথা বললেন না, সবাই খেয়াল করবে যে ওই গ্রুপের সাথে দেখা হয়েছে
কিন্তু কথা বললো না, তার মানে কিছু একটা আছে। তো সেই সমাজগুলোকে নষ্ট করে ট্রুলি সো আমরা দেখছি, আমাদের বহু দেখছি এরকম এফেক্ট হয়েছে, মানে যে আহ, আপনার এরকম জিনিস থেকে, কম্পিটিশন থেকে হয়েছে, কার বাড়ি কার গাড়ি কার কি, এসব দুনিয়াবি কম্পিটিশন থেকে হচ্ছে। তারপরে যেগুলো এখানে একটা একটা করে বলছেন, প্রত্যেকটারই আমরা ব্যাড এফেক্টটা, গ্রামের একটা সোসাইটি যেখানে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, তাদের দোষ আছে, গ্রামের মানুষের যে দোষ নাই তা না, এই সমস্ত ব্যাপারগুলো গ্রামের মানুষেরই কিন্তু বেশি। শহরে কিন্তু ওই যে ওনার আমি যখন নামই জানি না, ওনার ওনার কয় টাকা আছে এটাও আমি জানি না, ওনার ঐশ্বর্য কি সেটা জানি না, ব্যাংক ব্যালেন্স কি সেটা জানি না, চাকরিটা কি সেটাও আমি জানি না। তো আমার হিংসা করার ব্যাপার নাই, বুঝছেন ব্যাপারটা কি বলতেছে, সোসাইটি নাই তো আর হিংসা করতে আসে, বা হিংসার ব্যাড এফেক্ট করতে আসে। কিন্তু গ্রামে, যেখানে গ্রামে অথবা আইডিয়াল একটা মুসলিম সোসাইটি যা হইতো, প্রত্যেকের সালাতে দেখা হইতো, এখানেও হয় দেখা, কিন্তু ওই পর্যন্তই শেষ। প্রত্যেকের সালাতে দেখা হইতো। আমার বিল্ডিং থেকে ধরেন উনি একজন এক্সেপশন, মাঝে মাঝে যান, আর বা অনেক সময় যান। আর আরেকজন ছিলেন, উনি বোধহয় এখন নাই, এছাড়া থেকে ওদের সালাতে কেউ যায় না। যেটা বলতেছি গ্রামের যে ব্যাপারগুলো, যে সালাতে কে যাইতেছে, মানে রোল কল মার্কা অনেকটা। তো আগের, এখন এখন গ্রামও নষ্ট হয়ে গেছে, আমি আগের কথা বলতেছি। বুরাইদা শহরে যেখানে আমার মেয়ে থাকে, ওখানে ফজরের নামাজে রোল কল হইতো, ইয়াং পোলাপান গেছে কিনা এটা খোঁজ নেওয়া হয়তো পরে। এতই কনজারভেটিভ ছিল, ফজরের নামাজে রোল কল হইতো। রোল কল মানে just খোঁজ নেওয়া হয়তো, এই আসে নাই কেন, এর কি শরীর খারাপ নাকি বা এরকম, সেরকম সোসাইটির কথা আসতেছে। তো কম্পিটিশন বা প্রত্যেকটা জিনিস, কম্পিটিশন আপনি জানেন যে মানে যে কারণে প্রফেশনাল খেলাগুলোকে হারাম বলা হয়, মেইন একটা জিনিস হচ্ছে কম্পিটিশন। যে কম্পিটিশনের জন্য মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, কম্পিটিশন যে নিষেধ, এই মানে খেলাধুলায় যে ব্যাপার, এটাকে এখান থেকে বুঝি আমরা। বাংলাদেশে হয়তো মারপিট হয়, মরে যায়, হ্যাঁ, হ্যাঁ মারপিট হয়, মরে যায় মানুষ, হার্ট অ্যাটাক হয়, তো যে কোনো রকম কম্পিটিশন, এই জন্য সৎকার ছাড়া এবং লিমিটেড কিছু জিনিস ছাড়া কিন্তু আপনার কম্পিটিশনটা যায়, এবং দেখা যাবে যে কম্পিটিশন আপনার ধ্বংসের কারণ হয়। যাই হোক, এরপরে এসে আসতেছেন যে আল্লাহ সাল্লাম পয়েন্টেড আউট করছেন যে সাসপিশন, সন্দেহ করা, অনুমান বশত সন্দেহ করা, কিন্তু অনেক স্পেয়ারের আছে। আহ, সবচেয়ে ড্যামেজিং হচ্ছে যখন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সাসপিশন আসে। আমি তো বুঝেন তার সাথে ঘর করবেন কেমনে, মানে যে পুরুষ বাসায় ফিরে জিজ্ঞেস করে কাজের মেয়েরা, "এই, বাড়ি থেকে কোনো ফোন আসছিল বা কেউ আসছিল না?" আমি জানি এরকম আসছে। অথবা যে মহিলা মানে হাজবেন্ড 1 ঘন্টা দেরিতে আসলে প্রশ্ন বানে তারে বিদ্ধ করে ফেলে যে কোথায় ছিল, কোথায় গেছে, মানে এই সংসারে কোনো, এই সংসার টিকে আর একটা কোনো মানে হয় না, আমি মনে করি পার্সোনালি। আপনি সিঙ্গাপুরে যদি যান, এর আগেও বলছি, শনিবারের এইটা এত মোটা আসে, স্টেট টার্মস যেটা ওদের মেইন পেপার, শনিবারেরটা এরকম ঠিক, পুরোটাই হলো ক্লাসিফাইড অ্যাড। পয়সা দিতে হয় না আপনাকে, আপনি $1 হলে $1 দিতে হবে। ওইটা তো সব পেড আর কি, মানে অ্যাডভার্টাইজাররা পে করে। ওইখানে দেখবেন শত শত না, হাজার হাজার পিআই নাম্বার এবং অ্যাড্রেস। পিআই মানে কি, প্রাইভেট ইনভেস্টিগেটর। কেন? হাজবেন্ড বাইরে গিয়ে কি করে এটার জন্য আপনি গোয়েন্দা লাগাইতে পারেন, একদম প্রফেশনাল গোয়েন্দা। অথবা ওয়াইফ কোথায় কোথায় যায় এটার জন্য আপনি লাগাইতে পারেন। এখন অবশ্য অ্যাপও বাইরে হয়ে গেছে, এখন অ্যাপ বাড়িয়েছে না, আপনি লোকেট করতে পারবেন আপনার হাজবেন্ড কোথায় বা আপনার ওয়াইফ কোথায়, এটা লোকেট করতে পারবেন। কতটুকু অ্যাকুরেট আমি জানি না, বাট করার কথা। আপনি যদি ওই গুগল যদি আপনাকে লোকেট করতে পারে যে আপনি গলাচিপার এই রাস্তার উপরে আছেন, তাইলে আপনিও পারার কথা যে ওর কোথায়, এই ব্যাপারটা একই, একই ব্যাপার, আপনার লোকেশনটা এই তো ব্যাপার। তো এই বিয়ে আসলে আমার মনে মানে রাখা উচিত না, বা এই বিয়েতে থাকা উচিত না, যে এই বিয়েতে হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডকে এই করে। তো এই সন্দেহ প্রবণতাটা যেটা বলতেছেন, এটা গুলো একদম একদম ভিতরের লেভেলে, মানে নিজেদের ফ্যামিলির ভিতরে। এর বাইরে যেটা আছে, আমার মা সিলেটি ভাষায় একটা কথা বলতেন যখন বেঁচে ছিল, বা খুব কমন কথা ছিল, সুরেখ বেইমান, গিরস্ত হাজার বেইমান। আমি এখন বাংলায় এটাকে এই করে দিই আর কি। মানে চোর যে সে তো একটা বেইমানি করছে বা করে, আর গৃহস্থ যে সে হাজারটা বেইমানি করে, এটা মানে কি? গৃহস্থ চিন্তা করবে তার জন্য একটা কিছু, ধরেন সে রাখছে, রাইখা ভুলে গেছে কোথাও, সে যতজন পসিবল প্রত্যেককে সন্দেহ করে যে বোধহয় এ করছে, এ করছে, এ করছে, এ করছে, বা এ নিছে, এ নিছে, এ নিছে। দেখা গেল হয়তো ওর একজন মাত্র দোষী, অথবা সে দোষী না, সে নিজেই দোষী, কোথাও রাখছে সে ভুলে গেছে। এটা অনেক বড় একটা কথা, কিন্তু এটা কই থেকে আসে? সাসপিশন থেকে আসে। আমার খুব নিকট আত্মীয় বা নিকট জনদের একটা গল্প বলি আপনাদের। এখন থেকে কয়েক মাস আগের গল্প। গৃহকর্তা যিনি, উনি হঠাৎ রিয়েলাইজ করলেন যে ওনার হিসাব মিলতেছে না টাকা পয়সা।
সবকিছু লিখে রাখেন, প্রতিটি প্রতিটি খরচ লিখে রাখেন, খুব সুন্দর মেনটেন করেন, কিন্তু ওনার হিসাব মিলতেছে না। এরকম শর্টে 30,000 টাকার মতো একটা শর্ট। এটা যখন উনি রিয়েলাইজ করলেন, মানে একদিন মনে হলো না আসলে উনি ওইভাবে হিসাব করেনও না, মানে হিসাব রাখেন কিন্তু হিসাব করেন না, মানে আয় ব্যয় বা কোথা থেকে পয়সা আসছে কোথায় গেছে। তো এটি যখন ওনার মনে হলো তখন উনি মনে করলেন ঠিক আছে এইবার আমি খুব এইভাবে দেখবো, দেখে যে ঠিকই আবার 30,000 টাকা শর্ট। এখন উনি চিন্তা করলেন যে তাদের আহ ছোট একটা মহিলা আছে, তাদের বাসায় কাজ করে। সেই মহিলাটা আদারওয়াইজ খুব ভদ্র, চুপচাপ, এবং হালফুল কথা বলে না, মানে কাজের মানুষ হিসেবে খুব অন্যরকম চরিত্রের মহিলা। তার মনে হলো একমাত্র পসিবিলিটি হলো এটা আনলে জিন। আমার সাথে কথা হলো, আমি বললাম হ্যাঁ জিন এটা করতে পারে, জিন করে থাকে, খুব এক্সেপশনাল কেসে করে। জিন নিয়ে আমরা ক্লাস করাইছি তো, ওই যে ওয়ার্ল্ড অফ ডেভিলস এন্ড জিন, ওখানে আছে যে ওই মিষ্টি চুরি করে এনে দেয় তাকে যে বশ করছে বা যার সাথে তার সম্পর্ক আছে, তার মিষ্টি খেতে ইচ্ছে হলে দোকান থেকে মিষ্টি চুরি করে এনে দেয়। এটা পসিবল, মানে এই খুব এক্সেপশনাল ব্যাপার। তারপর মানে হার্ডলি শুনবেন যে কেউ কি করছে। তা আমি বললাম এটা একটা পসিবিলিটি। আর একটা রিকোয়েস্ট করলাম ওনাকে যে ওই মহিলা যারা লো ইনকাম গ্রুপের, তাদের ভিতরে যাদের উন্নত চরিত্র হয় তাদের কিন্তু একটা প্রাইড থাকে, তাদের ইন্টিগ্রিটির একটা প্রাইড থাকে। তাদেরকে পয়সা দিয়ে যে খেয়াল করবেন, কিন্তু যারা লো ইনকাম গ্রুপের ভিতরে যারা খুব ইন্টিগ্রিটি এলা মানুষ, তারা কিন্তু মেহনত করে, হিসাব বুঝায় দেয়, কাজ করবে, ফাঁকি দিবে না, এবং তার একটা প্রাইড থাকে যে সে কারো আশ্রয় নাই, সে খাইতে খাইতেছে। আমি একজনের কথা বলছি, অনেককেই বলছি, আমাদের সিলেটের চিনি, ওই ড্রাইভার সাহেব আপনার পরিচয় হয়েছে, যে সে আমার ওইখানে ইট ভাঙতো অনেক সময়, ইট ভাঙতো, নামাজের সময় হলে চলে যাবে, তার আগে ওই কেরোসিনের টিন দিয়ে মাইপা দেখাই দিয়ে যাইতো যে কতটুকু ভাগছে, মানে ওই একটা মুহূর্ত সে এই করতো না, বা একটা ইটের টুকরাও বেশি বা কম হয়েছে এটা সে শুনতে চাইতো না। এরকম ইন্টিগ্রিটি মানুষ আছে। এখন তাকে যদি আপনি কখনো বোঝে যে আপনি সন্দেহ করছেন যে টাকা সরাইছে সে, অথচ সে করে নাই, তার কাছে কিরকম লাগবে এটা, মানে তার মানে অনেক বড় একটা শখ তার জন্য হবে। তা আমি ওই আমার আত্মীয়কে বললাম যে আপনি এটা করেন, তাকে বলার দরকার নাই, আপনি একটু সময় নেন, দেখেন কি দাঁড়ায়। তো আজকালকার যুগ টেকের যুগ, টেকনিক্যালি ওইখানে একটা মোবাইল ফোন রাখা হলো, যে মোবাইল ফোনের ক্যামেরাটা এমন ভাবে যে এটা দেখবে না কেউ, কোনো দিনের পর দিন মহিলা মানে যেখানে ওনার ক্যাশটা আর কি, যেখানে ওনার ক্যাশ বা চাবিটা থাকে, একটা ড্রয়ার খুললে এই করে, কখনো তাকায়ও দেখেন এমনি চাবির দিকে, ওই দিকে, কিন্তু হিসাব তো মিলতেছে 30,000 টাকার। তারপরে বাইর হইলো যে ওনাদের একটা ফ্যামিলিগত একটা ম্যানেজার একটা ছেলে আছে, তাকে উনি ইনস্ট্রাকশন দিয়ে রাখছেন যে একটা সোর্স থেকে 30,000 টাকা আসে, ওইটা যেন সরাসরি ব্যাংকে দিয়ে দেয়, মানে ওই পয়সা ওনার কাছে আসেই না। বেশ কিছুদিন পরে বাইরে। এখন আপনি চিন্তা করেন যদি মুখ ফুসকায় বলে ফেলতো তুমি কি জানো নাকি, খালি এইটুক যদি বলতো যে তুমি কি জানো নাকি, বুঝছেন তো তার কত কষ্ট লাগতো এক নম্বর, এবং সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে যেত। যে আমি এদের জন্য, এদের এদের জন্য এরকম থাকি, এরকম করি বা এটা করি, অথচ সে আমাকে সন্দেহ করলে যে আমি তার টাকা চুরি করছি। কথা বুঝছেন কত গর্হিত। আপনাদেরও বলতেছি যে আপনারাও এরকম কোনো কনক্লুশনে যাওয়ার আগে 3বার চিন্তা করবেন, কারণ ব্যাপারগুলা এরকম নাও হইতে পারে। দুইটা গল্প বললাম আমার মায়েরটা আর এটা, দুইটাই কিন্তু খুব সিগনিফিকেন্ট গল্প। এটা যেটা বলতেছি, যে ভদ্রলোকের কথা বলতেছি যিনি আহ, যিনি সন্দেহ করছিলেন, উনি খুবই উন্নত চরিত্রের মানুষ, মানে অসম্ভব পায়াস মানুষ, আমার আমার মাপে আর কি। তিনি কখনোই কোনো অন্যায় কারোর প্রতি করেন না বা অবিচার করেন না, আমার হিসাবে আর কি। কিন্তু এখানে একটা সাইড তার ব্ল্যাঙ্ক, তার সাথে যে ওই ম্যানেজারের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এই সোর্স থেকে এই 30,000 টাকা আসে, এটা আমাদের দেওয়ার দরকার নেই, আপনি ব্যাংকে দিয়ে দিন, এই কথাটা তার মাথায় নেই। এবং উনি হিসাব করতেছেন যে আমার আয় এত ব্যয় এত, 30,000 টাকা কোথায়, 30,000 গাছের কথা না, মানে মানে গাছে ধরে না, অনেক পয়সা। এবং একটাই পসিবিলিটি আছে, কারণ এইখান থেকে যাওয়ার, ওই যে বললাম না, আইদার জিন অথবা ওই মহিলা, কিন্তু পয়সাটা তো এখানে আসেই নাই। তো এরকম কিন্তু আমাদের জীবনে হইতে পারে বা হয় অনেক সময়। স্পেশালি আমি বলবো আপনাদেরকে যারা লো ইনকাম গ্রুপের মানুষ, যারা আপনাদের বাসায় কাজ করে, বা আপনাদের অন্যান্য আছে না, মানে ধরেন শ্রমিক, আপনার আপনার ইট ভাঙেন বা আপনার করেন,
তাদের ভিতরে যাদের ইন্টিগ্রিটি থাকে তারা কিন্তু খুব মাইন্ড করে যখন তাদেরকে কেউ সন্দেহ করে, হয়তো জীবনের তরে আপনার সাথে সম্পর্কটা শেষ হয়ে যায়। আচ্ছা আসেন আগাই আমি। তো বলতেছেন যে অন দ্য বেসিস অফ অ্যাজাম্পশন উইদাউট অ্যাসার্টেনিং দ্য ট্রুথ অফ এনিথিং, মানে এই যে বলতেছেন সাসপিশন সবচেয়ে মিথ্যাই। এই দুইটা কেসই বললাম, আমার মা যেটা বললেন সেই কথাটাও যেমন, যে আপনি একজন চুরি করছে কিন্তু আপনি 1,000 জনের কথা চিন্তা করতেছেন যে এ হইতে পারে, এ হইতে পারে, এ হইতে পারে, প্রত্যেককে কিন্তু আসলে আপনি তার চরিত্র হরণ করতেছেন উইদাউট উইদাউট মানে আটারিং। আপনার মনের ভিতর তো তার চরিত্র নষ্ট হয়ে গেল, আপনি তো তাকে একটা চোর ভাবতেছেন বা একটা খারাপ জিনিস ভাবতেছেন। এইটা আর কি ব্যাপারটা, অনেক বড় ড্যামেজ হয়। Thus, one spreads one's misgivings about another as if it is proven fact. এবং এই ভদ্রলোক যার কথা আমি বললাম, যাকে আমি বলছিলাম যে আপনি এটা এটা আপনি দম ধরেন, মানে কথাটা বললেন, বলে ফেললে তো হয়ে গেছিল, তাই না? এই কথাটা হইল উইদাউট প্রুফ মিসগিভিংটা স্প্রেড করে যাবে, আর এটা স্প্রেড করতে সময় লাগে না। মানে আহ, মানে একবার যদি আটার করেন দেখবেন যে অনেকেই জেনে গেছে যে আচ্ছা এই বাসায় এটা হয়েছে বা এখানে এখানে এটা হয়েছে, এরকম হয়েছে। আহ, এরপরে whoever hears such words believes them, and this falsehood spreads in the community like a fire in the bush. যে শোনে সে তখন বিশ্বাস করে, বিশেষ করে আপনি যদি ওরকম পজিশনে, আমি যার কথা বললাম যে গল্পের, খুবই উন্নত চরিত্র মানুষ, আপনি দিনের একটা অথরিটি, সুতরাং উনি যখন কিছু একটা বলবেন সবাই ধরে নেবে এটাই ট্রু, কেউ ভেরিফাই করতে যাবে না দেখবে, অথচ কিন্তু উনি ভুল বলতেন যদি বলে ফেলতেন কথা। বলেন নাই আলহামদুলিল্লাহ। তো এবং এটা ছড়ায় পড়ে, খারাপ কথাগুলো ছড়ায় পড়ে, তাড়াতাড়ি ছড়ায়। মানুষ গসিপ গসিপ মঙ্গার, যারা যারা গসিপ করে চায়ের দোকানে বসে আদারওয়াইজ মানে গল্প করতে পছন্দ করে, তারা কিন্তু এই খারাপ জিনিসগুলোর গল্প করে। আপনি কবে শুনছেন এই চায়ের দোকানে গল্প হয়েছে ওই লোকটা খুব ভালো? একটু আপনি খেয়াল করে শুনুন। গ্যারেম মা চায়ের দোকান বা চালুর চায়ের দোকানে বসছেন, গল্পগুলো কি নিয়ে হয় একটু খেয়াল করে শুনেন, দেখবেন সব সময় খারাপ জিনিস নিয়ে হচ্ছে। কেউ বলতেছে না যে এই লোকটা খুব দিনদার, খুব ভালো আমল বা খুব ভালো এই করে, এই কথা খুব কম শুধু শুনবেন, সব খারাপ গল্পগুলো শুনবেন। আচ্ছা এরপরে বলতেছেন, in the process, somebody's integrity and good name is destroyed to the extent that people distinct him or her and start observing and criticizing every little shortfall they see. একবার যখন কালার্ড হয়ে যায় এরকম মানুষ, তখন দেখবেন তার আরো দোষ বাইরেতে শুরু করে, তার সামান্য যেটা মানে অন্য বেলায় কোনো ধর্তব্যের ভিতরে আসে না, সেটা তার বেলায় কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায়। অথচ পুরা জিনিসটা মিথ্যার উপর, মানে তার জীবনটা আপনি হেল্প করে দিলেন। সাচ থিংস হ্যাপেন। এইসব নেওয়া হয়, ওই যে নেওয়া হয় যে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক টম্পর্ক নিয়ে হয়, মানে একটা গল্প ছড়াই দিল অমুকের সাথে একটা ভাব আসছে বা কিছু একটা, ব্যাস তারপরে দেখলেন হিসাবপত্র চেঞ্জ হয়ে গেল পুরো সমাজ। ওইটা তো আপনি জানেন সাতটা সবচেয়ে বড় ইস্যুর ভিতরে একটা, যদিও এখানে ব্যভিচারের কথা বলা হয়েছে, কোনো সংক্রান্ত নারীর ব্যাপারে ব্যভিচারের ডিটেল সাতটা সবচেয়ে বড় ক্রাইমের ভিতরে একটা। তো যাই হোক, মানে ওই ওই লাইনেও কিন্তু গল্পসপ্প হয়, গ্রামেও হয় বা সমাজ যেটা বললাম, শহরে তো কোনো ওইভাবে সমাজ নাই। শহরেও হয়, দেরিতে হয় হয় কিন্তু, বা অনেক এক্সট্রিম কেসে হয়, কিন্তু গ্রামে খুব সামান্য জিনিসের ভিতরে হয়ে যায় গল্পটা ছড়ায় পড়ে, এখানে সমাজবদ্ধতা আছে। তো এরপরে বলতেছেন যে হুইচ দে হ্যাড ইগনোরড বিফোর, মানে আগে ইগনোর করছেন সেই দোষগুলো এখন দোষ হয়ে দেখা দিতে শুরু করে যখন একবার কারো ওইরকম একটা হয়ে যায়। হাসান আমার একদিন বলতেছিল যে আরে দেখতে নারী তার চলন কথা বলতেছিলেন না আপনি, একটা একটা ব্যাপারে বলতেছেন যে আসলে তাই হয়ে যায়, মানে একবার যখন আপনার মনে একটা নেগেটিভই হলো তখন কিন্তু আপনি শুধু দোষী দেখবেন, দোষী দেখবেন। দে মে স্টার্ট ডিগ্রেডিং এন্ড হেটিং হিম অবলিক হার, তাকে ডিগ্রেড করবে এবং ঘৃণা করতে শুরু করতে পারে সমাজে। ফাইনালি দে মে ইভেন বয়কট হিম অবলিক হার সোশ্যালি, এবং সামাজিকভাবে তাকে বয়কট করা হইতে পারে। এটাও হয় বিশেষ করে গ্রামে হয়। এক ঘড়ি করার কথাটা তো শুনছেন, গ্রামে খুব চলে এক ঘড়ি করা। কখনো সঙ্গত কারণেই চলে, কখনো সঙ্গত কারণে চলে। মসজিদে বলে আর কি, অমুকের সাথে তাহলে আমাদের কোনো আর কোনো লেনদেন থাকলো না। তখন আপনাকে মসজিদ যেতে হয়তো ডিরেক্টলি নিষেধ করলো না, কিন্তু আপনি গেলে কেউ কথা বলবে না, আপনার বাসায় কেউ যাবে না, বাড়িতে কেউ যাবে না, এরকম কিন্তু হয়। এবং পঞ্চায়েতের ডিসিশনেই হয় কিন্তু, মুরব্বীদের ডিসিশনে বা যারা পায়াস আদারওয়াইজ তাদের ডিসিশনে হয়। অনেক সময় সঙ্গত কারণ থাকে, সেটা হয়, থাকে না যে তা না, অনেক সময় সঙ্গত কারণ থাকে, বাট অনেক সময় এমনিতেই হয়। আচ্ছা এরপরে আসতেছে যে আল্লাহ অলসো স্ট্রংলি কন্ডেম বোথ লিসনিং টু ফলস স্পিচ and spreading it.
দুইটা জিনিস, একটা হচ্ছে শোনা, একটা হচ্ছে স্প্রেড করা। যে মজলিসে ওইরকম কথা হয় এখানে বসা উচিত না আসলে। এখানে বসা উচিত, তোমরা বসো, আমি গেলাম না, আমি আমাদের এক বোন, আমার চেয়ে বড় একটু বয়স, 74 বয়স। তো উনি একসময় আমাদের বাসায় আসতেন, ঢাকা আসলে আমাদের বাসায় থাকতেন। তো কখনোই কোনো গপ্পে উনি পার্টিসিপেট করতেন না। খুব ঠান্ডা একটা ব্যাপার এটা। আমরা তো আমাদের আগের যুগের কথা বলতেছি, জাহেলি যুগের কথা প্রসঙ্গ করতাম না। যে ফুটবল নিয়ে যেটা বললাম, এটা থেকেই বোঝেন যে আমাদের তেমন কোনো ইন্টিগ্রিটি ছিল না। আমাদের গপ্পসপ্প করতাম নানা ধরনের, কখনোই পার্টিসিপেট করতাম না। তখন আমাদের বাসায় টেলিভিশন চলতো, 2001-এর আগের কথা বলতেছে। তো উনি হয়তো এখানে বসছেন, টেলিভিশনটা এখানেই, ভুলেও তো মানুষ এরকম দেখে না, ভুলেও তো চোখ যায় না। কখনোই ওইদিকে ওইদিকে চোখ যাবেই না তার। খবর চলতেছে বা কিছু একটা চলতেছে, সবাই লাইটলি আর কি, মানে চলতেছে, গপ্প চলতেছে, উনি ওইটাতে ওইদিকে তাকাবেন না। দুইটা গুণ দেখছিলাম। আরেকটা হলো যে কখনোই পার্টিসিপেট করবেন না এসব গপ্পে। গপ্পগুলো সাধারণত শুরু হয় ইনোসেন্ট কিছু দিয়ে, অল্প অল্প স্বল্প কথা, নর্মাল কথা দিয়ে, আলটিমেটলি কিন্তু অন্য অন্য পর্যায়ে চলে যায় প্রায়শই। তো এটা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, অ্যাভয়েড অ্যাভয়েড মাচ নেগেটিভ অ্যাজাম্পশন, এই সাসপিশন বা অ্যাজাম্পশন ধরে নেওয়া যে কারো উপর খারাপ। ইনডিড সাম অ্যাজাম্পশন ইজ সিন, কোনো কোনো অ্যাজাম্পশন বা সাসপিশন, আমার যদি মনে পড়ে এটা ট্রান্সলেশনটা, নর্মাল ট্রান্সলেশনটা হচ্ছে সাসপিশন। দেখতে পারেন সেটা হচ্ছে, তার কাছে ফোন থাকলে দেখবেন, ওখানে এই অ্যাজাম্পশনটা নাই, সাসপিশনই বলছেন শব্দটা, আমি যদি ভুল না করি। সাম অ্যাজাম্পশন ইজ সিন, কোন কোন এই মানে অ্যাজাম্পশন যেটা আপনি ধরতেছেন, ধরে নিচ্ছেন, সেটা হচ্ছে গুনাহ। গুনাহ সিন যখন বলতেছেন, কবিরা গুনাহ। এন্ড ডু নট স্পাই আর ব্যাক বাইট ইচ আদার, ওই যেটা মানে গোয়েন্দাগিরি করেন না, আর গীবত করেন। উড ওয়ান অফ ইউ লাইক টু ইট দ্য ফ্লেশ অফ হিজ, খুব ফেমাস আয়াত, সবাই জানেন হয়তো। আপনাদের তো আল্লাহ বলতেছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? ইউ উড ডিটেস্ট ইট, তোমরা সেটা অপছন্দ করবে, ঘৃণা করবা, সেটা কখনোই চাবা না তোমরা খাইতে। অর্থাৎ বোঝাইছেন যে গীবতটা হচ্ছে ওইটার সমান, ওইটা যত খারাপ একটা জিনিস, টেস্টিং জিনিস বা ডিসগাস্টিং জিনিস, ওইরকম একটা জিনিস হচ্ছে গীবত। তারপরে বলতেছেন যে ইনডিড আল্লাহ ইজ একসেপ্টিং অফ রিপেন্টেন্স অ্যান্ড মার্সিফুল। আল্লাহ, ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম লাগবে এটা, যাই হোক। আল্লাহ মানে রিপেন্টেন্স, তওবা কবুলকারী এবং দয়ালু, করুণাকারী, যাই হোক সেন্সটা এটা। কি সাসপেশন কথাটা বলছে ইংরেজি নাই? কোরআনের 12 নম্বর সূরা হুজুরাত, 49 নম্বর সূরা, 12 নম্বর আয়াত। আমার ধারণা যে সাসপেশন ইউজ করছে এখানে, অন্য ওখানে, এখানে দেখলাম একটু অন্য অ্যাজাম্পশন বলছে, নেগেটিভ অ্যাজাম্পশন, অনুমানই বলছে। ইংরেজি নাই? ইংরেজিতে আমার ধারণা, আমার আমার কেন যেন মনে হচ্ছে সাসপেশন কথাটা ইউজ করছে, কারণ আমি দেখতেছি। হ্যাঁ, তাই তাই ইউজ করছে। কারণ এখানে উনি একটু অন্যভাবে, অন্য কোথাও থেকে ট্রান্সলেট করছেন, অথবা নিজে এই সেন্সটা দিচ্ছে। ঠিক আছে, এটা এটা ভুল বলতেছি না আমি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে। ও ও ইউ হু বিলিভ, গ্রিন টেকের, এটা গ্রিন টেকেরটা মধ্যে খুব চালু এখন, অনেকেরই আছে। অ্যাভয়েড মাচ সাসপিশন, একদম প্রথম কথাটাই বলছে, অ্যাভয়েড মাচ সাসপিশন। এই এই নেগেটিভ অ্যাজাম্পশন এরকম করে বলেন নাই। সাসপিশনটার মানে তাই দাঁড়ায় আসলে, কিন্তু তারপরও এক্স্যাক্টলি ওয়ার্ডটা এখানে সাসপিশন ইউজ করছেন দুইবার। ইনডিড সাম সাসপিশনস আর সিনস, এভাবে বলছেন আর কি। সিনস যখন বলতেছেন তখন কবিরা গুনাহ বোঝানো হয়। আমি আপনাদের আগে বলছি যে সাধারণত এই ইংলিশ লিটারেচারে যখন সিন কথাটা বলা হয়, তখন এর আরবিটা কবিরা গুনাহ হয়ে থাকে। গেল সূরা হুজুরাতের এই আয়াত। তারপরে সূরা হুজুরাতের আরেকটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে 6 নম্বর আয়াত। সূরা হুজুরাত আপনার বেলাল ফিলিপসের একটা বই আছে, আপনারা জানেন, শুরু শুধু এটার উপরে, আমাদের লাইব্রেরিতেও ছিল, এখন আছে কিনা যায় না, শুধু সূরা হুজুরাতের তাফসীর। এখানে 18টা মাত্র আয়াত আছে, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ভারী আয়াত। এবং এটির উপর আমাদের আইসিডির প্রথম পাবলিক প্রোগ্রামটা হয়েছিল, হাজার খানেক পার্টিসিপেট ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, 2011 সালে হয়েছিল। মঞ্জুরুল্লাহ করছিলেন এবং আমি সঞ্চালক ছিলাম। আর আমার ছেলে তেলাওয়াত করছিল সূরাটা পয়লা শুরু হওয়ার আগে। ডে লং প্রোগ্রাম ছিল, লাঞ্চ সহ, মাঝখানে লাঞ্চ ব্রেক, লাঞ্চ টাঞ্চ সহ বড় প্রোগ্রাম ছিল। তো আপনার এই সূরা হুজুরাতের তাফসীরটা পারলে কারেক্ট করতে পারেন, রেস্ট্রিক্ট করে দেখতে পারেন। তো 6 নম্বর সূরা, 6 নম্বর আয়াতটা কোট করতেছে সূরা হুজুরাতের, ও ইউ হু বিলিভ,
If there comes to you a disobedient one, fasik with information, যদি মনে পড়ে ফাসিক কথাটা আছে সে যে ফাসিক, আদারওয়াইজ ইভিল, যে সবচেয়ে বড় ফাসিক কারা তুমি? কাফেররা না? কাফেররাই তো সবচেয়ে খারাপ কারা? মুসলিম পয়েন্ট অফ ভিউতে সবচেয়ে খারাপ কারা? কাফেররা তো। কাফের কারা? আমেরিকা, বিবিসি, সিএনএন, ইন্ডিয়া, এগুলো কাফের না? এখানে বলতেছেন কি তোমাদের কাছে যদি ডিসোবেডিয়েন্ট ফাসিক কেউ আসে উইথ ইনফরমেশন, সবচেয়ে এগুলো সবচেয়ে ফাসিক না সবাই? এরা যাদের নাম বললাম, তো এরা তো আপনাদের ইনফরমেশন খাওয়াইতেছে, আপনারা এগুলো গিলতেছেন। গিলা আপনারা আপনারা মানে এজিটেটেড হইতেছেন, আপনারা সত্যাসত্য বিচার করতেছেন এইগুলা দিয়ে, তাই না? তার আগে আগে ভেরিফাই করে। একটা একটা ঘটনা অনেককে বলছি যারা পুরানো, তারা আমাকে শুনছেন আমার মুখে। সাদ্দাম হোসেনের সাথে আমেরিকার প্রথম যে যুদ্ধটা হয়, 91, 91, হ্যাঁ 91, ওই সময় সাদ্দাম তো একটা ভুল করছিল। আমেরিকান গোহেডেই কিন্তু কুয়েত দেশে দখল করছিল, এটাও রোবে না। আমেরিকানরা বলছিল ঠিক আছে যা, মানে আমরা না তাকায় দেখবো না আর কি, এরকম একটা সেন্স ছিল। কিন্তু এটা তো একটা ট্র্যাপ ছিল, ওইটার ছুতা ধরেই কিন্তু তাকে পরে যুদ্ধ ঘোষণা করে। তো ওই সময় আমেরিকানরা একটা চালায় যে ইনকিউবেটরে কুয়েতে বাচ্চারা মরে গেছে। কেন মরছে? সাদ্দামের বাহিনী গিয়ে ওই পাওয়ার কানেকশন টানেকশন এগুলো খুলে দিয়েছে, কি কি করছে না করছে। খুবই, এটা অ্যাটাক করার আগের ঘটনা, মানে কুয়েত দখল করার পরে। পরে তো যাই হোক, কুয়েত মানে অ্যাটাক করলো, সাদ্দামের পরাজয় হইলো, যাই যা কিছু হইলো হইলো। দখল করে নেয় নাই তখনও ইরাক, বাট অনেক বড়। পরে মালয়েশিয়ান একজন স্কলার আছেন, চন্দ্রা মুজফফর। চন্দ্রা মুজফফর মানে চন্দ্রা নাম হইলেও উনি ছেলে, মানে নাম শুনলে মনে হয় মেয়ে, চন্দ্র আসলে কনভার্টেড মুসলিম মনে হয় না। উনি হুইল চেয়ারে, এখন বেঁচে আছেন কিনা আমি জানি, বইটা যখন লেখেন তখন হুইল চেয়ারে ছিলেন। একটা বই আছে আমার কাছে, ওই বইতে উনি বলছেন যে কোনো হসপিটাল ছিল না, কোনো ইনকিউবেটর ছিল না, কোনো শিশু মরেনি। মানে আমেরিকানরা প্রয়োজনে কিভাবে মিথ্যা কথা বলে সেটা বোঝাইতে গিয়ে উনি বলছিলেন দেয়ার ওয়াজ নো হসপিটাল, নো ইনকিউবেটর, নো মানে ইনফ্যান্টস আর কি, কেউ কেউ মারা যায় না। তো আজও কিন্তু সেইটাই চলতেছে। আপনারা মানে সিএনএন টিএনএন, এই বড় বড় নামগুলো এবিসি সিএনএন শুনলে মনে করেন আর এইখানে কি আর এই একই জিনিস চলতেছে, কিন্তু ওইগুলা হলো অনেক সফিস্টিকেটেড। আপনি দেখেন ইরাক অ্যাটাক করার ছিল, মানে মূল সেকেন্ড অ্যাটাক 2003 সালে যখন করলো, যেটাতে মানে মানে অগণিত মানুষ মারা গেছে, এবং যেটার আপনার এখনো চলতেছে, যেটার আফটার ইফেক্ট এখনো চলতেছে। এই যে সিরিয়াতে যা চলতেছে, বা এই পুরা পুরা জোনটা ডিস্টেবিলাইজড হয়ে গেছে না, এবং শিয়াদের যে এক্সপানশন হয়েছে, এটার পিছনে তো এটাই কারণ। এই উদ্দেশ্য কি, মানে কেন অ্যাটাক করছিল, জাস্টিফিকেশন কি ছিল? যে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে তাদের কাছে। আজ পর্যন্ত একটি অস্ত্র পাওয়া যায় না, এগুলাকে উইপন্স অফ ডাব্লিউএমডি বলে, একটাও পাওয়া যায় না। কিন্তু এমন ভাবে প্রোপাগান্ডা চলছে, মানে জাতিসংঘে জেনে শুনে মিথ্যা বলছে কলিন পাওয়েল। কলিন পাওয়েল তখন তাদের ফরেন সেক্রেটারি ছিল। জেনে শুনে মিথ্যা কথা বলছে, মানে জানতো সে যেটা মিথ্যা, এমন না যে না, তাকে প্রম্পট করা হয়েছে যেটা বলতে হবে, সে সেটা বলছে। এরপরে আসছে বাইরে ডিক্লাসিফাইড, সে আসছে যে আপনার জেনে মিথ্যা বলছে, এমন না যে সন্দেহের বশবর্তী, মানে 50-50 চান্স, তাও না, সে জানতো কিছু নাই তারপরে সে বলছে, জাস্ট টু জাস্টিফাই দা অ্যাটাক। তো এই এই ব্যাপার আর কি। তো বলতেছেন যে ফাসিক যখন এসে কিছু বলবে বিশ্বাস করবেন। তা আমরা আমাদের, আচ্ছা ধরেন বিদেশের কথা বাদ দেন, আমাদের দেশের চ্যানেল চ্যানেল যারা চালায় খুব খুব ইমানদার নাকি এরা সব? হ্যাঁ, এরা খুব ইমানদার নাকি? সবসময় দেখা হয় আপনার সাথে না আলাপ মসজিদে, এরকম এরকম নাকি তারা? না, এরা হচ্ছে সব অন্ধকার জগতের মানুষ। আপনার দেখেন এই যে মুন্নি সাহার দেখেন, হ্যাঁ হ্যাঁ, প্রথম আলো দেখেন, এরা অন্ধকার জগতের মানুষ। এরা যে কত ডিল আছে এদের, আন্ডার ওয়ার্ল্ডের সাথে, আন্ডারগ্রাউন্ডের সাথে কত ডিল আছে। এই আমাদের পরিচিত একজন, ওনার ভাই ছিলেন এয়ারফোর্স চিফ আগে, উনি নিজে ছিলেন চিটগের মেডিকেল কলেজ সাধারণ সম্পাদক ছিলেন। ওনার বাসাতে একটা কামের বেটি ছোট মেয়ে পালায় গেছে। ওনার ফোন করছে, আমি অমুক 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 সাংবাদিক, 50,000 টাকা দেন, নাহলে স্টোরি বানাই। আমি তো পলিটিক্স করতো আগে, স্টুডেন্ট পলিটিক্স প্লাস দেশের সংসদে ছিল, মেডিকেল, চিটং মেডিকেলের জেনারেল সেক্রেটারি ছিল, ছাত্র সংসদ। উনি আর কি ঢাকায় এক গাইল দিয়ে গেছে, আয় তুই কে কোন সাংবাদিক আয় করে দেখাইতেছে, তারপরে খাতে মানে এইসব করে বেড়ায় এরা। এরা ফাসিক না?
এরা কিসের রিপোর্টার? 5 টাকা দেন, আপনার আপনার পক্ষে আরেকজনের এগেন্সে লিখে দিবে। তো এরা এসে আপনার বলতেছে, আপনারা সারা রাত জায়গায় ওটা দেখতেছেন, হাহু করতেছেন, আপনারা এজিটেটেড হইতেছেন, বা আরো কত কিছু হয়ে যায়। সাবধান থাকবেন, বিশেষ করে খবরের ব্যাপারে। বিশেষ করে খবরের ব্যাপারে খবর কনজিউম করবেন না, কনজিউমার হবে না খবরের। খবরও কিন্তু এক ধরনের নেশা হয়ে যায়। বহু মানুষ দেখবেন খবর না শুনে ঘুমাইতে পারে না, তাই না? একদম নেশা হয়। কিন্তু এই খবরের ভিতরে আপনার জন্য আসলে কি আছে? ওই যে হয় উত্তম কথা বলো না, চুপ থাকো, বা যেটা তোমার কনসার্ন করে না সেটা থেকে তুমি বিরত থাকো। আসলে কথা আছে না, যা তোমার কনসার্ন না সেটা থেকে তুমি বিরত থাকো। তা আপনি দেখবেন যে আপনার 99% খবরে আপনার আপনার আসলে কোনো ইনভলভমেন্ট নেই, আপনার কোনো কনসার্ন নাই, আপনার কোনো মাসলাহাত নাই, আপনার কোনো বেনিফিট নাই। 99% খবর কি হবে এটা যায় না। 1% খবর হইতে পারে, ধরেন কালকে ঢাকা শহরে কারফিউ, ধরেন কথার কথা যদি এরকম একটা জিনিস হবে। আপনি হয়তো চিন্তা করছেন যে সকালে বাইর হয়ে অমুক জায়গায় যাবেন, কিন্তু দেখলেন যে ঢাকা শহরে কালকে কারফিউ। এই খবরটা হয়তো আপনার জন্য একটা জরুরি খবর থাকতে পারে, বাট ইউজুয়ালি দেখবেন মিনিংলেস আছে। আমরা একটু আগেই, লেস্ট ইউ হার্ম পিপল আউট অফ ইগনোরেন্স, এই খবর শুই না, এই খবর ইনফরমেশন দিল, এটা দিয়ে শুই না আপনি হার্ম করে ফেললেন মানুষ। বুঝতেছেন না? হইতেছে যে এখনো তো মারামারি গুলো হইতেছে, মারামারি গুলো হইতেছে, এ বোধহয় এটা, ও বোধহয় এটা। এইটা মানে এমন মানুষ যে সারাক্ষণ ঢাকায় ছিল, এই ঘটনার পরে তার নামে খুনের মামলা হয়ে গেছে গোপালগঞ্জ। তার বাড়ি গোপালগঞ্জ, ভালো মানুষ, নামাজি মানুষ, আমার নিজে বলছে। নামাজি মানুষ, হজ করছে। ওই পলিটিক্সের সাথে, কোনো পার্টি পলিটিক্সের সাথে তার কোনো সম্পর্ক নেই, ব্যবসায়ী। গোপালগঞ্জে তার নামে মামলা হয়ে গেছে, সে গাড়ি জানি খুন করছে। এরকম ব্যাপারগুলো জাস্ট হয়তো কোনো একটা খবর কেউ বলছে, এসে ভেরিফাই করে and and become, okay, out of ignorance and become over what you have done regretful. অজ্ঞতাবশত আপনি কারো করে ফেললেন, কারো ক্ষতি করে ফেললেন, এবং পরে আপনি আফসোস করলেন কিন্তু এটা ফিরে আনতে পারলেন। এই জন্য খবরের ব্যাপারে, ইনফরমেশনের ব্যাপারে খুব সাবধান। এবং গুজব যেটাকে বলে, এখন তো পোস্ট ট্রুথ এরা বললি এখন চলতেছে পৃথিবীতে। ট্রুথ শেষ, পোস্ট ট্রুথ মানে ট্রুথের পরে, মানে সত্য, সত্য উত্তর পৃথিবী এখন, আর সত্য উত্তর যুগ চলতেছে, চলতেছে এখন। এখনকার খবরের ভিতরে, এখনকার ইস্যুর ভিতরে কোনো, আপনি ইন্ডিয়ার মতো একটা 150 কোটি প্রায় মানুষের দেশে রিপাবলিক, আজ তাক মার্কা চ্যানেলগুলো কেমনে চলে আমি এটা বুঝি না। মানে সেগুলো গিলে খায় এবং নাচে, বর্ডারে চলে আসতেছে অ্যাটাক করতে, ওই ওই সমস্ত খবর শুনি না, ওই সমস্ত দিই না। মানে এগুলো কেমনে চলে, আমি আমি প্রথমে চিন্তা করি ফাইন্যান্স কেমনে করে, চালায় রাখে কেমনে এগুলাতে, কিন্তু ভালোই চলতেছে। তো ওইগুলোই চলতেছে বলতে গেলে, আমার মনে হয় ভালো দুই একটা থাকলে ওইগুলোতে ভাতে মারা, মানে মারা গেছে অলরেডি। মারা গেছে, যেমন যে ওদের একটা রিপোর্টার আছে না, খুব অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাওয়া, রবিশ কুমার, আমি জানি না নাম শুনছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ, একজন রবিশ কুমার। সে তো, তাকে মার্জিনালাইজ করতে করতে শেষ ছিল এনডিটিভি, ওটাও আদানি কিনে নিছে। এখন তো সে নিজে করে। তো সে একা মানে যোদ্ধা বলতে পারেন, মানে একলা, মানে লোন বলি না আমরা, একা যুদ্ধ করে গেছে বলতে পারেন সমস্ত ইন্ডিয়ান এই ডিসইনফরমেশনের এগেনস্টে। করছে, অনেক চেষ্টা করছে, বিদেশে তার অনেক নাম বা অনেক মানুষের তাকে করে, কিন্তু দেশে তার অবস্থা এমন যে মানে তার মানে পকেটে বোধহয় 10 টাকা থাকলেও এটা আইসা জিজ্ঞেস করবে এটা কোথায় পাইছো। ওরা কি করে, ওরা আমাদের দেশের মতোই অনেক ইনকাম ট্যাক্স লাগাই দেয়। তারপরে আপনার ওই জিএফএ মার্কা যেগুলো আছে ওগুলো লাগাই দেয়, নানা রকম সংস্থা আছে ওদের, ওইগুলো সবই করবে। কিভাবে বিবিসি পর্যন্ত করে ফেলছে না? বিবিসি মোদির নিয়ে যে ডকুমেন্টারিটা করছিল, এই যে মোদির ওই যে গোদরা, 2006 একটা ডকুমেন্টারি করছিল, জানেন? তো মানে অনেকদিন নিষিদ্ধ ছিল, পরে পরে ঠিক আছে, মানে এখন এখন পাবেন। তো এইটা হওয়ার পরের সাথে সাথে মানে ইমিডিয়েটলি বিবিসি তে রেড দিছে, কিসের ট্যাক্স ডিপার্টমেন্ট রেড দিছে। এত বছর ধরে বিবিসি নাকি, বিবিসি ইন্ডিয়ার এত বছর ধরে নাকি রিটার্ন দেন, টাকা দেন, কি দেন, মানে জাস্ট নাজেহাল করা আর কি, মেসেজ দেওয়া যে এরকম করলে কিন্তু এরকম হবে আর কি। এই এই ব্যাপারে আসে, an entire community can be destroyed if it acts on stories coming from questionable sources without verification. পুরা কমিউনিটি ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আপনি দেখেন মদিনার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে ঘটনাটা করছিল, পুরাটা কমিউনিটি কিন্তু একটা ধ্বংসের মুখে চলে গেছে, হয়ে যেতে পারতো। আলটিমেটলি আল্লাহ একটা সলিউশন করে দিয়েছেন, কিন্তু এমন একটা অবস্থায় গেছে যে আল্লাহ রসুল তার ওয়াইফকে পর্যন্ত বলছেন তুমি বলো না যে তুমি সরি। উনি বলছেন কেন বলবো, আমি যেটা করিনি সেটার জন্য আমি সরি কেন। উনি খুব স্ট্রং মহিলা ছিলেন, সাধারণ কেউ বলতে কাইন্দেই শেষ হয়ে যেত। খুবই স্ট্রং উইলের মহিলা ছিলেন, বলছে, আমি যেটা করিনি সেটার জন্য আমি সরি কেন। তো সমাজ, যেটা বলতেছি যে মদিনার ওই ন্যাসেন্ট কমিউনিটিটা অলমোস্ট ধ্বংসের মুখে চলে গেছিল, জাস্ট একটা
গুজব থেকে বা একটা এই ধরেন এই সেম জিনিস যেটা কথা করতেছি এখন, পুরাটা কমিউনিটি বা পুরাটা নষ্ট হয়ে যেতে পারে। এন্টায়ার কমিউনিটি মে বি ডিস্ট্রয়েড যদি উইদাউট ভেরিফিকেশন হয়। আমাদেরও যে ছোট্ট কমিউনিটি আছে বা স্কুল বেস বা আরসিডি বেস কমিউনিটি, আমরাও এই ধরনের বিপদের ভিতর থেকে তো গেছি, যায় নাই যে তা না, একটা দুইটা ক্রাইসিস কিন্তু আমাদেরও হয়েছে, আমাদের একটা দুইটা ক্রাইসিস হয়েছে জাস্ট এই রকমের ইসের থেকে, যেটা আল্লাহ রক্ষা করছেন। হইতে পারতো যে আমাদের কমিউনিটিটাও ভেঙে যেতে পারত। গ্রেট কেয়ার মাস্ট বি টেকেন টু স্ক্রুপুলাসলি কনফার্ম, মানে খুব খুব স্ক্রুপুলাস মানে খুব সিনসিয়ারিটি সহকারে বা খুব সিরিয়াসনেস নিয়ে আপনি কনফার্ম করবেন ইনফরমেশন কামিং ফ্রম ডুবিয়াস ইনফরমার্স অর নোন সিনার্স। যেটা কথা বললেন, ডুবিয়াস ইনফরমার্স, যারা সন্দেহজনক ইনফরমার, যাদেরকে রিলায়েবল ইনফরমার, অথবা সিনার্স। আপনার সিনার্স কারা? সিএনএন, আপনার এবিসি, বিবিসি, এরা কি সব ফুলের মতো পবিত্র নেই? মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে সিনার কারা? এরা না? এরাই তো সিনার। ফাসিক এরা না? এরাই তো ফাসিক। কিন্তু আজকে দেখেন, আমি প্রায় বলি যে মসজিদুল হারামের ইমাম যিনি খুতবা আজকে দিবেন, উনি একটা ইনফরমেশন দেখ আর বিবিসি একটা ইনফরমেশন দেখ, 99% মুসলমান বিবিসিতে বিশ্বাস করবে। পসিবলি ওনার নামই জানে না 99% মুসলমান, ওনার নামই কোনোদিন শুনি নাই, কে কোথেকে আসে, কি বললো এটা, বিবিসি এটা বলছে, বিবিসিতে আমরা দেখব। আমাদের ভিতরে, আমাদের মানে কলোনাইজড ব্রেনে আমরা ওইটাকেই সুপিরিয়র মনে করি, ওইটাকে মনে করি যে ওইটাই বেশি রিলায়েবল, কারণ এটা সিএনএন, কারণ এটা আইবিসি, কারণ এটা এই ধরনের। তো বলছেন যে খুব নিষ্ঠার সাথে, স্ক্রুপুলাসলি নিষ্ঠার সাথে কনফার্ম করব আমরা যে কোনো ইনফরমেশন যদি ডুবিয়াস ইনফরমার অথবা সিনার্স থেকে আসে, যারা গুণাগার, তাদের কাছে কবিরা গুনাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? মানে কবিরা গুনাহ হচ্ছে বড়, সবচেয়ে বড় গুনাহের ভিতরে কি পড়ে? আল্লাহকে অস্বীকার করা, তাই না? নাস্তিকতা, কুফর, এগুলাই তো। তো এটা তো নাস্তিক কাফির তারা, যারা এগুলা ইনফরমেশন দিতেছে আপনার। এরপরে বলতেছেন যে রিগ্রেট, আপনি যে পরে আফসোস করলেন যখন জানলেন যে এই জিনিসটা ঠিক হয়, যখন জানলেন যে এই জিনিসটা আমার ভুল ছিল, কিন্তু ড্যামেজ যা হওয়ার কিন্তু আগেই হয়ে যাবে, ওই জিনিসটা ফেরত আনতে পারে। একটা মানুষের তো কমিউনিটি ছেড়েই চলে গেছে। যার কথা বললাম আমি, যে আমাদের গ্রামে যার কথা বললাম, এই ছেলেটার কথা, খুব খুব অনেস্ট এবং খুব সত্যবাদী, নাম করা সত্যবাদী, তবলিগ করে যদি, যাই হোক। তো এই ছেলেটাকে যদি আপনি সত্যি একটা কলঙ্ক তার গায়ে লেপে দিতে পারেন, সেও তো কমিউনিটি ছেড়েই চলে যাবে লজ্জায়, যদি কিছু বাইরে হয়। তার তার প্রাইড আছে, তার ইন্টিগ্রিটি আছে, তার প্রাইড আছে। তো আপনি হয়তো এরকম হইতে পারে, সেটাই বলতেছেন যে রিগ্রেট তো নো ম্যাটার হাউ সিনসিয়ার এন্ড গ্রেট ক্যানট ওয়াইপ আউট দ্য হার্ম কজড বাই ফলস অ্যাকুজিশন। আপনি যে ভুল বা মিথ্যা একটা তহমত বা মিথ্যা একটা অপবাদ দিলেন, এটার যে ড্যামেজ, এটা আপনার, আপনি সরি বইলা এটা কম্পেনসেট করতে পারবেন না বা মাফ চাইতে পারবেন। আননেসেসারি সাসপিশন লিডস টু ফলস স্পিচ, এবং আননেসেসারি সাসপিশন থেকে কি আপনার ফলস স্পিচ, মিথ্যা কথা, মিথ্যা বক্তব্য দিতেছে, which in turn leads to seeking out people's fault and talking ill behind their back। এবং সেখান থেকে কি হবে আলটিমেটলি, সেটার রেজাল্ট হিসেবে কি আসবে? আপনি মানুষের দোষ খুঁজতে শুরু করবেন এবং আহ, তাদের সম্বন্ধে, তাদের অ্যাবসেন্সে আপনি খারাপ কথা বলবেন। দিস সাবসিকুয়েন্টলি লিডস টু স্পাইং অ্যান্ড স্পেকুলেটিং অন ইচ আদার্স ম্যাটার। এবং এখান থেকে আপনি দেখবেন যে আলটিমেটলি আপনি স্পেকুলেট করতে শুরু করবেন এবং স্পাইং করতে শুরু করবেন। দেখো তো কোথায় গেছে, মানে একজন বাইরে গেছে, দেখো তো রাস্তায় গিয়ে ডান দিকে যায় না বাঁ দিকে যায়, মানে সড়কে উঠা ডান দিকে গেলে বাজার আর বাঁ দিকে গেলে আরেকজনের বাড়ি, যেটা আপনার, আপনার এগেনস্টে যাদের আছে আর কি। এখন আপনি পিচ্ছি পোলাপান্ডে পাঠিয়ে দিলেন, দেখতো তোর চাচা সড়কে গিয়ে ডাইনে যেতে না বাইরে যেতেছে, করে না? খুব করে কিন্তু এগুলো গ্রামে। আপনার, আপনারা সবাই বোধহয় আসলে গ্রামের এই সম্বন্ধে পরিচিত না, এগুলো কিন্তু খুব করে। কোন দিকে যাইতেছে, হ্যাঁ, পুলক হাসতেছে, পুলক তো সমাজবদ্ধ গ্রামে থাকতো, জানিস। আচ্ছা, এরপরে স্পেকুলেটিং অন ইচ আদার, আদার্স ম্যাটার, স্পেকুলেট করতে শুরু করবেন, অনুমান করতে শুরু করবেন। উই এন্ড আপ ডিস্ট্রয়িং আওয়ার রিলেশনশিপস, সম্পর্ক ধ্বংস করে দেই আমরা আমাদের। কাটিং দ্য রুটস অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের গোড়াটা কেটে দেই। অ্যান্ড সিস্টারহুড, বা ভাই, ছেলেদের জন্য ব্রাদারহুড, মেয়েদের জন্য সিস্টারহুড, সেটা কেটে দেই আমরা।
এরপরে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, লেট আওয়ার সাসপিশনস স্টে ইন আওয়ার মাইন্ড অ্যান্ড থটস। যদি আমাদের সন্দেহ আসে, কখনো অটোমেটিক্যালি আসে, চায় না, কিন্তু অনেক সময় স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসে যে বোধহয় এই কাজটা করছে, ওইটা আমাদের মনে এবং চিন্তার ভিতরে থাকে। We will not be accountable for our thoughts unless we convert them into speech and action. মনে যদি আমাদের কখনো আসেও, মুখে যদি উচ্চারণ না করি, তাইলে আমাদেরকে এটার জন্য দায়ী করা হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা কথায় বা কাজে এটাকে প্রকাশ না করতেছি। এই সকল গুণের ব্যাপারে প্রযোজ্য আসলে। যে কোনো একটা গুণার কথা যখন আপনার মনে আসে যে আমি এই কাজটা করবো, সেই পর্যন্ত কোনো গুণা নাই যতক্ষণ আপনি এটা অ্যাকচুয়ালাইজ না করলেন। শুধু একটা জায়গায় ছাড়া, মসজিদুল হারাম। মসজিদুল হারামে কিন্তু একটা খারাপ চিন্তা আসাটাও হচ্ছে গুনার। এই জন্য অনেক সংকল্প নিয়ে এবং অনেক করে যাইতে হয় ওখানে। মানে এখনকার দিনে ধরেন, মানে নতুন নতুন মুসলমান হয়েছে কতগুলো দেশ আছে না, এই যে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক যেগুলো, কাজাকস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। তো এগুলার হাজিদের অনেককে দেখবেন যে একদম, আমি তো বলি যে আসলে একদিন মক্কার বাইরে রেখা পর্দার উপর ট্রেনিং দিয়ে তারপর মক্কা ঢোকানো উচিত। এগুলাকে আজকাল দেখা যায় যারা ইদানিং কালে গেছেন, মানে গত 10 বছর গেছেন, তারা হয়তো দেখছেন যে পর্দার অনেক খেলাফ হয়, সাজা গোজা একটু বা মুখ খোলা। মুখ খোলা তো আসলে ঠিক আছে, মুখ খোলা থাকার একটা বিধান আছে হজের সময় বিশেষ করে। তো দেখলেন যে ওই লিপস্টিকও একটু মাখা, বা অনেক সুন্দর করে সাজা। তো এগুলা মানে একবারও যদি আপনার মনে কিছু চলে আসে বাই চান্স দৃষ্টিতে, এক দৃষ্টিতে আসতে পারে আপনার, সেটা কিন্তু অনেক বড় গুনার কাজ। কিসের ভিতরে? মসজিদুল হারামের ভিতরে। যারা যাবেন ইনশাল্লাহ হজে উমরায়, তারা এটা মনে রাখবেন। ওই একটা জায়গাতে মনের ভিতরে খারাপ একটা চিন্তা আসাও কিন্তু গুনার কাজ। আর অন্য জায়গায় কি অ্যাকচুয়ালাইজ না করা পর্যন্ত গুনার গুনার। এগুলো অনেক 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 লিটারেচার আছে এটার উপর, যে আপনার মনে অনেক সময় অনেক কিছু আসতে পারে যেটা আপনি হেল্প করতে ক্যানট হেল্প ইট। যতক্ষণ মনে থাকলো ফাইন, শেয়ার করবেন না, কারোর সাথে কথা বলবেন না, স্পিচে আনবেন না। সেই হাদিসটা আবার আলাদা একটা হাদিস, সেটা দিচ্ছেন এখানে, বুখারীর হাদিস এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওভারলুকস দ্য ইভিল থটস অফ দ্য মুসলিম নেশন as long as they do not speak about them or act on them. মুসলিম জাতির ইভিল থট, খারাপ চিন্তা যদি মনে আসে, আল্লাহ সেটাকে ওভারলুক করে যতক্ষণ পর্যন্ত এটা মুখে আনতেছে না অথবা কাজে পরিণত করতেছে না। এরপরে বলতেছেন যে আনকন্ট্রোল কিউরিওসিটি, এই যে কথাটা, এটা কিন্তু আরেকটা হাদিস, এখানে নাই বোধহয় হাদিসটা। এটা সবসময় ওই যে বলছে যে যা তোমাকে কনসার্ন করে না, লিভ ইট অ্যালোন। তোমার কনসার্ন না, ওইটা নিয়ে তুমি কি করতে যাও, ওইটা ওইটা ছেড়ে দাও। অনেক সময় দেখা যায় যে কিউরিওসিটি, আউট অফ দ্য ওয়ে একটা কিউরিওসিটি, আপনার আপনার ব্যাপার নাই, তারপরে আপনার মনে আসতেছে হচ্ছে ওই বাড়িতে কে আসলো আজকে দেখতে, কে আসছে, কে আসছে, বড় একটা গাড়ি দেখা যেতে, দেখতে কে আসছে, বড় গাড়ি আসছে, কি জানি হয়ে যেতেছে, মেয়েটার বিয়া বোধহয় আমাদের না জানায় ঠিক করে ফেললো। আসে না এগুলো? এগুলো কিন্তু খুব খুব কমন জিনিস গ্রামের, যে আহ, মানে বড় লোক কোনো কি পাইছে, সম্বন্ধ পাইছে, হয়তো আমাদের না জানায়। কতদিন ধরে শুনতেছিলাম যে বিয়ের জন্য দেখতেছে, দেখতো কে আসছে, বড় একটা গাড়ি থামছে দেখতো, হ্যাঁ ভাই বাইকে গেছে, সেটা হইতে পারে, সেগুলো হইতে পারে। তো যাই হোক, এটা বলতেছেন যে কিউরিওসিটি থাকে, আসলে সত্যি কথা, অন্যের ব্যাপারে কিউরিওসিটি থাকাটা খুব খুব ড্যামেজিং। আমরা দেখি যে কিউরিওসিটি, ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলেন না, এটা আসলে কি ব্যাপার? আমাকে মানুষের গিয়ে কে কোথায় খাইতে বসছে, কার সাথে, এগুলো ব্যাপার না। কোথায় গেছে, সি বিচে গিয়ে অমুকের সাথে গেছে, তোর কি আসে যায়, আমারই কি আসে যায়? খারাপ জিনিস সেটা খারাপ হিসাবে জেনারেলি আমরা বলতে পারি যে এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা ঠিক না, এটা কিন্তু একজনের পিছিয়ে লাগে আছে, কোথায় কোথায় গেল, কোথায় কোথায় খাইলো, কোথায় চা খাইছে, কোথায় গেছে, এগুলো দেখবেন আজকে সমানে ঘুরতেছে। কারো একজনের সম্বন্ধে যখন বলতে শুরু করবে, তার একেবারে সবকিছু ই করে দিবে। এই রিসেন্টলি বিয়ে করছে কি তাহসান ছেলেটা, আর ওর মানে মানে চলতেছে তো চলতেছে আর কি, মানে এই আলাপ মিডিয়াতে চলতেছে, মানে খবরের ভিতরে চলে আসতেছে এটা, যে অমুক রে বিয়ে করছে, বা তার বউ তাই বউ তো হিন্দু কারো বিয়ে করছে, এরকম কিছু না? হ্যাঁ, এক্স বউ, হ্যাঁ, হিন্দু বিয়ে করছে, ইন্ডিয়ান না? হ্যাঁ। তো সেগুলো নিয়ে চলতেছে, মানে আসলে কি খাওয়াবে আপনার এই চ্যানেল গুলো 24 ঘন্টা চলে, ঘাতক ইনফরমেশন দিবেন আপনি কি? আপনি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, বা একটা মুফিদ যেটাকে বলি, মানে উপকারী বা ইউজফুল যেটাকে বলি আমরা, মুফিদ একটা কথা আছে,
কতটুকু ইনফরমেশন মুফিদ বলেন, যেটা আপনার যেটা বললাম আপনার জন্য দরকারি কতটুকু, সারাদিন চালায় রাখবে কেমনে? এগুলো দিয়ে চালা রাখবে। ওই তারা ইসের প্রধান উপদেষ্টার রুমে ঢুকেছেন, এখনো বের হন নাই, ওই ওইটার ছবি দেখাইতেছে দরজাটার, মানে আপনার দরজাটা দেখেই দেখে না এরকম, দেখে তো, দরজাটার ছবি দেখাইতেছে, আপনি দরজাটা দেখে এখন চিন্তা করছেন কখন বুঝি বাইরে হয়। এইভাবে চলে গেল 4 ঘন্টা, আপনাকে দেখাইতেছে লাইভ, আমাদের সাথে যুক্ত হচ্ছেন অমুক ভাই অমুক জায়গা থেকে, বাস খালি দরজাটা দেখাইতেছে। এগুলো হাকিকত, এগুলো আমাদের জীবনটা কিন্তু চলে যাচ্ছে এই ভিতর দিয়ে। টিউব, ইজ ইউর লাভ, লাভ লাইফ গোয়িং ডাউন দ্য টিউব, একটা ছিল রিডার্স ডাইজেস্ট, আগের দিনের কথা, যখন এগুলো আসে নাই, মোবাইল ফোন আসে নাই, টিউব বলতে টিভি বোঝাচ্ছে, টিভির একটা পিকচার টিউব বলে না পিছনটারে, ওইটারে বোঝাচ্ছে। কেন বলতেছে? হাজবেন্ড এখানে, ওয়াইফ এখানে, দুইজনে মিলে টিভি দেখতেছে, তো বলতেছে তোমাদের লাভ লাইফ মানে দাম্পত্য সম্পর্ক, দাম্পত্য জীবনের যে ভালোবাসা, সেটা কি টিউবের ভিতরে চলে যেতেছে না, মানে দুজনে টিভি দেখতেছো, সময়টা তো ওইখানে দিয়ে চলে গেল, নিজের জন্য কোনো সময় নাই। তো আমাদের ব্যাপারটা তাই আসলে, এইগুলো দেখে তো কাটতেছে। টক শো গুলো যে কি ভোগাস, মানে 90% টক শো হচ্ছে একেবারেই মানে মানে বেসলেস মিনিংলেস, জানা কথাগুলো 10 বার করে আবার বলতেছে। আমি মনে করি এইটা না যে এটা চিবাই চিবাই বলে কিছু, আছে না কিছু কিছু টকশোর, আবার তো কিছু আছে মানে খুব মানে সবখানে পাবেন তাদের, বুজুর্গ আর কি, খুব দুই সাইডেরই পাবেন। নাম বললাম না, থাক, আমাকে কোনদিন সামনাসামনি দেখা হয়ে যাবে আপনি আমার এই কথা কইছেন। আমি দেখি না টকশো টকশো এত, মানে মানে সময়, অনেক সময় লাগে। এক্সেপশনালি হয়তো দুই একটা জন, কোন একটা জিনিস একজন বলতেছে যে আমি চিনি তাকে, সে একটা কথা বলতেছে, কি কথা বললো, আচ্ছা সেটা অমুকের এটা। একটা ছেলে যেমন এই এই ঘন্টাগুলির সময় খুব ভোকাল ছিল, নাম বলি না। তো সে আবার বাইরে হলে যে আমাদের ফ্রেন্ডের মেয়ের যে জানতাম না। তো যখন জানলাম তখন আচ্ছা, তারপর বাইরে আমার ভাইনার ওই ক্লাসের সে। তো ইত্যাদি আর কি। তো এই ধরনের কোনো হইলে তো কখনো শুনলাম 2 মিনিট 4 মিনিট সেই পর্যন্ত। এখানে একটা ঘটনা আসতেছে, এই ঘটনাটা হচ্ছে তাফসীর সূরা হুজুরাত, ও বেলাল ফিলিপস এর থেকে কোট করছেন। বেলাল ফিলিপস এর বই বললাম, তাফসীর সূরা হুজুরাত যেটা, সেখান থেকে কোট করছেন আবু দাউদ, সুনান আবু দাউদের হাদিস এখান থেকে কোট করছেন। সেটা হচ্ছে যে আহ, আহ, আল ওয়ালিদ ইবন উকবা, তাকে ইবন মাসুদের কাছে নিয়ে আসা হয়েছে। কেন? তার দাড়িতে নাকি মদের ফোঁটা দেখা গেছে, কেউ নিয়ে আসছে না। আব্দুল্লাহ বিন মাসুদ তাকে দেখলেন, দেখে বললেন, উই হ্যাভ বিন ফরবিডেন ফ্রম স্পাইং, বাট ইফ এনি এভিডেন্স অ্যাপিয়ার্স ইন দ্য ওপেন উই উইল ইউজ। মানে এখানে এক ফোঁটা দেখা গেছে, এটা কোথা থেকে আসছে, কেমনে আসছে, মানে তাকে তো খাইতে দেখে নাই, বা তার হাতে গ্লাস দেখে নাই, এখানে একটা ফোঁটা দেখে সাসপেক্ট মানে সাসপিশন যে এটা বোধহয় মদের ফোঁটা বা এটা মদের ফোঁটা, এই জন্য নিয়ে আসছে। তখন উনি বলছেন যে আমাদেরকে এই সন্দেহ করার থেকে বিরত থাকতে বলা হয়েছে, কিন্তু আমরা যদি প্রমাণ পাই তাহলে আমরা এই করবো। এখানে একটা গল্প আছে উমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে, জানেন বোধহয়, ছদ্মবেশী উনি তো দেখে দেখে বাড়াইতেন। তো একদিন এক বাড়িতে গেছেন গিয়া, ওই বুঝছেন যে ওই বাড়িতে মদ খেতেছে গৃহকর্তা যে, একটা সময় পরে উনি ইন্টারভেন করছেন, তুমি কালকে দেখা করো এসে। তো উনি বলছেন যে ইয়া আমিরুল মোমেনিন, আপনি আগে শুনে যান, আপনার ভার্সেস স্পাইং করছেন, আমি প্রথমে কাজের কাছে আপনার এগেনস্টে কি করবো, আপনার এটা করার কোনো রাইট ছিল না। কোনো রাইট নাই শাসকের স্পাইং করতে। তখন উনি বলছেন ঠিক আছে, আমি আমারটা ছেড়ে দিলাম, তুমি তোমারটা ছেড়ে দিবে আর কি। এইটা আপনার ওইটা অলিভিয়ার রয়ের বই, ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম। উনি বলতে চাইছেন ওনার মতো করে, সেটা আমি আমি তো আমি তো এগ্রি করতে পারবো না কোনো ব্যাপারে। এটা আমি ধরেন 15-20 বছর আগে পড়ছি বইটা, ওইখানে বলছি একটা লিমিটের বেশি ইসলামিক গভর্নমেন্ট বা ইসলামিক স্টেট তার সিটিজেনদের কন্ট্রোল করতে পারবে না, কারণ স্পাইং বেশি, বড় 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 মূলনীতি কিন্তু। এই যে আমাদের ডিবিএসবি মার্কা যেগুলো আছে যা করে, এর 90% করতে পারবে না ইসলামিক স্টেট, কারণ সিটিজেনের উপরও গভর্নমেন্ট স্পাইং করতে পারবে, এক্সেপ্ট রাষ্ট্রীয় জাতীয় সিকিউরিটির ইস্যু ছাড়া। হ্যাঁ, আপনি এখন রয়ের হয়ে বা সিআই এর হয়ে কাজ করতেছেন, ইয়েস, এখানে পারবেন। কিন্তু এই যে মানুষের আছে না, এই যে কি নাম ওইটার, এই লোকটার, জিয়াউল হাসান না হাসান, হাসান, জিয়াউল হাসান না হাসান, হাসান, এর যে ডিপার্টমেন্টটা ছিল, এই ডিপার্টমেন্ট আপনি চালাইতে পারবেন না ইসলামিক স্টেট। ফোনে আড়ি পাতা,
কয়েকদিন পরে পরে লিঙ্ক দেখবেন সবাই। আপনারটাও আমি মনে হয় আপনার চাইলে আপনারটাও লিঙ্ক পাইবেন, আপনি লিঙ্ক জায়গা মতো কইতে পারেন যে দেখেন তো এই নাম্বার থেকে বাই করে দিন। কারণ এগুলো তো স্টোরেজটা তো মানে বিশাল স্টোরেজ ক্যাপাবল। আমি ইসের দেখছি পিবিএস এর দেখছি, আমেরিকান পিবিএস এর দেখছি যে তারা মানে এটার এগেনস্টে বলছে আর কি। কিভাবে আমেরিকান গভর্নমেন্ট তাদের জনগণের উপর স্পাইন করছে, প্রতিটি কল তারা করছে, প্রতিটি কল তারা যে ওরকম স্টোরেজ ছিল, প্রতিটি কল তারা রেকর্ড করছে, রেকর্ড করে এক জায়গায় রাখলো। ABCDEFG এই শব্দগুলো থাকলে সেগুলো আলাদা করে রাখলো, মানে এরা হলো একটা ওয়াচ লিস্টে আছে। আর বাকিগুলো ধরেন 3 দিন 7 দিন বা 1 মাস পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর এইগুলা হলো স্পেশাল লিভ, ধরেন ইনশাল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম বলছেন, এগুলো একটা ইসে চলে গেল। আমাদের দেশে সেম করছে, একই জিনিস। ওখান থেকে এগুলো শিখছে তো ওদের কাছ থেকে, ওরাই শিখাইছে, ওরাই বোঝাইছে, ওরাই পড়াইছে, সেখান থেকে শিখছে। এটা কিন্তু ইসলামিক স্টেটে করতে পারবেন না, এখানে বলবেন পরে। তো যাই হোক, এখানে তারপরে একটা হাদিস দিতেছেন, মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা আপনারা জানেন সবাই, জানার কথা। উনি ওনার একজন ওয়াইফের সাথে ছিলেন, ওই যে ইতিকাফে আসছিলেন। একজন ওয়াইফ মানে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি তাকে ডাক দিছিলেন বা কোনো একটা কথা ছিল, বাইরে গেছেন অন্ধকারের ভিতরে, আরেকজন যাইতেছিলেন, তখন তারা ডাকছেন, তাইকে বলছেন যে এই এদিকে আস, আমার ওয়াইফ অমুক। যেন তার মনে কোন রকম না আসছে, অন্ধকারে ছায়া দেখছেন, আল্লাহ রাসূল সাথে কে ছিল, এতে কাফের থেকে বাইর হয়ে এটা কে ছিল, সাথে গল্প গল্প ছড়াই গেল, মানে দেখে তো পরিচিত লাগলো, মানে এইটাই এনাফ আর কি। বল যে ওনাদের ওয়াইফদের তো সবাই চিনি, মানে আউটলাইনটা দেখলে বুঝি, ইনারে তো দেখা ঠিক পরিচিত লাগলো, বাস তারপর এটা মাল্টিপ্লাই করতে শুরু করতে পারতো। আল্লাহ রাসূল বলছেন এদিকে আসো। He called him over when he came. The prophet said, "Oh, so and so, this is my wife." আমার ওয়াইফ অমুক, so and so নাম বলছেন আর কি ওয়াইফের, এখানে দেন নেই, ঘটনাটা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিয়ে অন্য বর্ণনায় আসছে। He said, "Oh Allah's messenger, আমি কি করে আপনার করতে পারি? I would not be suspicious about you." আমি আপনার কি করে সন্দেহ করতে পারি, কি করে আপনার ব্যাপারে আমি কি করতে পারি? তো উনি বলতেছেন যে Messenger of Allah said, "Shaitan flows through man like blood." মানে তোমার ভিতরে কখন কি মনে আসবে শয়তান তোমার এটা মনে করে দিতেই পারে। তো এটা বললেন যে আমরা যেন লাস্টে দোয়া করছে নি। ইসলামিক স্টেটের কিন্তু এটা একটা ব্যাপার থাকবে যে ইসলামিক স্টেট কখনো তার সিটিজেনদের উপরে স্পাইং করবে না, করতে পারে না, করা উচিত। এক্সেপ্ট বললাম যে ন্যাশনাল সিকিউরিটি যে ব্যাপারগুলো, যে ধরেন ওই রকমের এইগুলো ছাড়া পার্সোনাল ইসে তো করবেই না। এটা আজকাল আমরা দেখি না পার্সোনাল স্পাইং, কত দেখবেন আপনি পার্সোনাল স্পাইং। মানে এই যেগুলো কথা বললাম যে কে কারে বিয়ে করছে, কে কার সাথে কোথায় চা খাইছে, এগুলো কি পার্সোনাল ব্যাপার না সব? ঠিক আছে সেটা অশ্লীল হইতে পারে, ঠিক আছে সেটা সমাজ বিরুদ্ধ হইতে পারে, কিন্তু এটা তো আপনি সমাজ বিরুদ্ধে যেটা প্রকাশ করে কি একটা ভালো কাজ করলেন নাকি? আপনি আমারও শিখাই দিলেন যে কেমনি করে কোন গুপচিতে বৈশাখ কি করতে হবে, তাই না? আপনি ইয়াং জেনারেশন শিখাই দিতেছেন যে কোথায় কোথায় যাইতে হবে বা কি করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এইগুলো বোঝার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।